দরজার অপর প্রান্তে দণ্ডায়মান প্রাক্তন স্বামীকে দেখে হতচকিত হয়ে গেলাম আমি। শুনেছি প্রাক্তনদের দেখলে নাকি বুকের ভেতরের হৃৎপিণ্ডটায় আলাদা একটা অনুভূতি হয় রোমন্থনের। অথচ আমি নিজের মাঝে বিশেষ কিছু অনুভব করলাম না, শুধুমাত্র বিস্ময় ছাড়া। ডিভোর্সের 1 বছর 2 মাস বাদে একেবারে অপ্রত্যাশিত এই সাক্ষাৎ আমায় ক্ষণিকের জন্য বাকরুদ্ধ করে দিল। আপনার ডেলিভারি স্যার, বুঝে শুনে ওঠার আগেই তপ্ত মস্তিষ্কের প্ররোচনায় উচ্চারণ করে বসলাম। মানুষটা নিজের চশমার লেন্সের ভেতর থেকে একেবারে নির্লিপ্ত দৃষ্টিতে আমায় দেখল। আপাদমস্তক ঘুরপাক খেল ওই গভীর বাদামি মণিজোড়া। নয়নদ্বয়ের মাঝে নির্বিকার শীতলতা বাদে কিছুই নেই, যেমন ছিল না আগেও। আজ আমি নতুন করে আবারও টের পেলাম মানুষটা একটুও বদলায়নি। দুহাত বাড়িয়ে আমার হাত থেকে পিৎজার বক্সগুলো নিল সে। সামান্য আঙুলের ছোঁয়া লাগতেই অকারণে খানিক শিউরে উঠলাম আমি, অথচ সে একেবারেই শান্ত। তাকে দেখলে আমার সবসময় মনে হতো যেন দু চোখ ভরে এক সুগভীর নীল প্রশান্ত সাগরকে দেখছি। 2800 টাকা ক্যাশ অন ডেলিভারি স্যার। আমার গলাটা এবার কেমন যেন ভারী শোনালো। কিসের কারণে এই ভারত্ব বুঝে উঠতে পারলাম না। মানুষটা চুপচাপ নিজের পকেটে হাত গুজল। ওয়ালেট থেকে 3টে 1000 টাকার নোট বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কিপ দ্য চেঞ্জ। বহুদিন বাদে শোনা কণ্ঠটির মাধুর্য উদযাপন করতে পারলাম না। দরজার ওপাশ থেকে ভেসে আসা পুরুষালী হাসাহাসির আওয়াজে সেটি খানিক চাপা পড়ে গেল। টাকাটা হাত বাড়িয়ে নেওয়া মাত্রই উল্টে ঘুরল সে। চুপচাপ ভেতরে ঢুকে দরজাখানি আটকে দিল। আর একটিবার ফিরেও দেখল না আমায়। বোকার মতন দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। আহাম্মক আমি। কি আশা করছিলাম? হয়তো সে জিজ্ঞেস করবে আমি কেমন আছি। সেই প্রশ্ন করার কোনো কথাই তো ওঠে না। আজও স্পষ্ট মনে আছে আমার, এই আমি সেদিন তার দিকে বিতৃষ্ণা ভরে তাকিয়ে বলেছিলাম, আজকের পর থেকে আমরা একে অপরের কাছে অপরিচিত। সে তো আমার কথাই রেখেছে। একজন অপরিচিত মানুষের তো আমায় জিজ্ঞেস করার কথা নয় আমি কেমন আছি। তবুও এই বেহায়া অন্তরটার এত চাহিদা কিসের? একটা দীর্ঘশ্বাস ফেলে টাকাগুলো পকেটে ভরলাম। অতঃপর চুপচাপ লিফটে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বোতাম চাপলাম। সামান্য দুলে উঠে লিফট নিচে নামতে লাগলো। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম একদমই স্বাভাবিকভাবে। তারপর একদম হঠাৎ করেই আমার কি যেন হয়ে গেল। চোখ দুটো জ্বলতে জ্বলতে ঝাপসা হয়ে উঠল। অনুভব করলাম আমার 2 গাল উপচে পানি গড়াচ্ছে টপ টপ করে। শরীরটা থেকে থেকে কাঁপছে। হাঁটুর জোর কমে এলো। ধপাস করে লিফটের মেঝেতেই বসে পড়লাম। তারপর যা হলো তা আমার সঙ্গে বিগত 1 বছরেও হয়নি। কাঁদলাম খুব, একেবারে ডুকরে কান্না যাকে বলে। মুখ চেপে ধরলাম নিজের, শব্দ নিবারণে। অশ্রুর বাঁধ ভেঙে বিষাদটুকুও ঝরতে লাগলো। গলা ভিজিয়ে পৌঁছে গেল টি শার্টের ভেতরের বুক অবধি। এ কিসের কান্না আমার জানা নেই, কিন্তু এটুকু আমার অন্তর জানে সত্যিই একটু প্রাণ উজাড় করে কাঁদা প্রয়োজন। আফামণি, আপনার কি হয়েছে? প্রশ্নটি কানে যাওয়ার পরেই টের পেলাম লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছে। দরজা খোলা। ওপাশে উদ্বিগ্ন দারোয়ান তাকিয়ে আছে। অতি ক্ষিপ্রতায় পরনে ইউনিফর্ম জ্যাকেটের হাতায় চোখ মুখ মুছে নিলাম। উঠে দাঁড়ালাম। ভারসাম্যহীন পদক্ষেপে হেঁটে বাইরে পৌঁছেই শক্ত কণ্ঠে জবাব দিলাম, কিছু না। দ্রুত পায়ে গ্রাউন্ড ফ্লোর পেরিয়ে গেটের ওপাশে পার্ক করে রাখা স্কুটিতে চেপে বসলাম। পিছনে এখনো বেশ কিছু পিৎজা বক্স রাখা আছে। আরও 2টি জায়গায় ডেলিভারি দেওয়া বাকি। ইগনিশনে চাবি ঢুকিয়ে মোচড় দিয়ে এক নজর অভিজাত সুউচ্চ বিল্ডিংটার দিকে তাকালাম। আমার নজর আটকালো ঠিক 12তম তলায়। আমি জানি সে ওখানে থাকে না। আমার কাছে অর্ডার এসেছিল ভিন্ন একটা নামে। হয়তো কোনো বন্ধু মহল একসাথে হলে পিৎজা পার্টি বাঞ্ছনীয়। অপেক্ষা করলাম না আর। স্কুটি ছুটিয়ে চললাম ঢাকা শহরের রাজপথ ধরে। সকল ডেলিভারি শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা মতন বেজে গেল।
সাপ্তাহিক বাজার শেষ হয়ে গিয়েছিল, সেটাও করে আসতে হয়েছে। ব্যাগে 2টো তেলাপিয়া মাছ এবং হাফ ডজন ডিম নিয়ে যখন দরজা খুলে ভেতরে ঢুকলাম, তখনই ভীষণ উত্তেজিত কণ্ঠস্বরটি অত্যন্ত জোরে কানে বেজে উঠল। হ্যাপি বার্থডে মাই ডিয়ার সাবিন। আধো আলো আধো অন্ধকারের মাঝে খানিক ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। খেয়াল করতেই চোখে ভাসলো আমার রুমমেটের শাড়ি পরনে অবয়ব, হাতে 1 পাউন্ডের একটি ছোট কেক, তাতে জ্বলন্ত মোমবাতি। হলুদাবু আভায় মেয়েটিকে অনন্য সুন্দরী দেখাচ্ছে। ধরফর করতে থাকা বুকে হাত চেপে আমি হতবাক কণ্ঠে বললাম, মীরা। মীরা শুধুমাত্র আমার রুমমেট নয়, জীবনের একমাত্র বান্ধবী বটে। একমাত্র কেন, তার ইতিহাস আরেকদিন স্মরণ করা যাবে না হয়। আমার বিস্মিত মুখ দেখে ভীষণ মজা পেয়ে পায়ে পায়ে এগিয়ে এলো মীরা। রুমে লাইট জ্বালিয়ে এক হাতে আমার কাছ থেকে বাজারের ব্যাগ কেড়ে মেঝেতে রেখে আবার কেক নিয়ে ঘুরে দাঁড়ালো। দ্বিতীয় দফায় শুভেচ্ছা জানালো। শুভ জন্মদিন দোস্ত। অজান্তেই ক্যালেন্ডারের দিকে চোখ গেল আমার। আজ 3রা নভেম্বর। নিজের জন্মদিনের কোনো হিসাব ছিল না, অথচ এই মেয়েটা কিভাবে স্মরণ রেখেছে। আমি কি কোনোদিন ওকে নিজে থেকে বলেছি? না তো। তবে কি আমার বার্থ সার্টিফিকেট দেখেছিল কখনো? মনে করতে পারলাম না। স্থবির হয়ে ফ্যাল করে চেয়ে রইলাম। মীরা ভ্রু দুলিয়ে এক হাতে আমার গাল চাপড়ে বলল, কি হাবাগোবার মতন চেয়ে আছিস কেন? হাতে কি টাইমড বম্ব ধরে রেখেছি মনে হচ্ছে? প্রতিক্রিয়া জানাতে পারলাম না। এর আগেই মীরা আমাকে টেনে ভেতরে নিয়ে গেল। রুমের একমাত্র ছোট্ট ডাইনিং টেবিলটায় কেক রাখলো। প্রসারিত দৃষ্টিতে দেখলাম শুধুমাত্র কেক নয়, আমার প্রিয় খিচুড়ি, কালাভুনা এবং পায়েস তৈরি করা হয়েছে। মীরা ঢাকা ভার্সিটির ছাত্রী, তার উপর নিজের একটা অনলাইন কেক বিজনেসও আছে মেয়েটার। এত কিছু সামলে এসব সে কখন তৈরি করেছে ভেবে উত্তর পেলাম না। এসব কেন মীরা? আমি হুস, একদম চুপ। ঘেমে নে মুখের যা ছিরি করেছিস। যা মুখ হাত ধুয়ে একটা সুন্দর জামা গায়ে দিয়ে আয়। কিন্তু তুই যাবি নাকি রান্নাঘর থেকে ঝাঁটাটা আনবো? ফিক করে হেসে ফেললাম। মীরা এমনিতে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট প্রজাতির মেয়ে। শুধু আমার সাথেই তার ভেতরের শয়তানি রূপটা বেরিয়ে আসে। এমন শয়তানকে উস্কানি না দেওয়াই শ্রেয়। তাই দ্রুত ওয়ার্ড্রপ থেকে একটা ফ্রক টেনে নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। একদম সংক্ষিপ্ত একটা গোসল সেরে গামছায় চুল মুছতে মুছতে যখন বেরোলাম, তখন মীরা সবকিছু তৈরি করে ফেলেছে। মেয়েটার মুখশ্রী ভীষণ সুন্দর, খানিকটা উপন্যাসে বর্ণনা করা নায়িকা চরিত্রদের মতন। উজ্জ্বল ফর্সা ত্বক এবং গোলাপি ঠোঁটে ডগায় কুচকুচে কালো তিল। হাজার খুঁজলেও চেহারায় খুঁত খুঁজে পাওয়া যাবে না। আজ পরনের সবুজ শাড়িতে তাকে মানিয়েছে বেশ। আমাকে দেখে আরেক দফায় উৎফুল্ল এক হাসি উপহার দিল মীরা। তারপর টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। কেক গলতে শুরু করেছে। ধর ধর কাট, ফু দে একটা জোরসে। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটতেই হাততালি দিয়ে জন্মদিনের সঙ্গীত গাইতে আরম্ভ করলো মীরা। গলা ধরে এলো আমার। বহু কষ্টে ভেতরের বিষাদ ঘূর্ণিকে আটকে রাখলাম। শেষ কবে আমার জন্য কেউ এমনটা করেছিল? মনে করতে পারলাম না। পেয়েছিলাম আমি অনেক কিছুই, তবে এমন স্বচ্ছ মনের একটা মানুষ আমার কোনো দিন ছিল না। আগে বুঝতে না পারলেও বর্তমানে আমি তা বুঝতে পারি। আমাকে কেকের পিস খাইয়ে দিতে দিতে ঘ্যাচাং করে বেশ কতক সেলফি হাতিয়ে খিলখিল করে হেসে উঠল মীরা। একটা বাধাই করে আমাদের বাসার মেইন দেওয়ালে টাঙিয়ে রাখবো। কিছুদিন আগেই একটা ফটো ফ্রেম পেজ থেকে পিআর পাঠাতে চেয়েছে। কাস্টমাইজ করে নেব একদম। কি বলিস রে সাবিন? কোনো জবাব না পেয়ে মেয়েটা অবশেষে ঘুরে তাকালো। তখনই 2 চোখ মেলে দেখলো আমার নয়ন ভরা অশ্রু টপ টপ করে গড়াচ্ছে না। চরম অবাধ্যতায় সেসব আটকে রাখা হয়েছে। কিন্তু আমার প্রাণের মীরার বুঝতে আর কিছুই বাকি রইল না। সব কিছু ফেলে সে 2 হাতে আমাকে আগলে নিল বুকের মাঝে। জড়িয়ে ধরলাম তাকে আমি, যতটা জোরে সম্ভব। ফুপিয়ে কেঁদে উঠলাম। আজ একটা মাত্র দিনে এই আমার দ্বিতীয় কান্না। জন্মদিনটা কি তবে অশুভ? মীরার সকল প্রফুল্লতা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে। মুখ জুড়ে এখন ভয়ানক চিন্তার বসবাস।
আমার পিঠে হাত বুলিয়ে নরম গলায় সে শুধালো, দোস্ত কি হয়েছে রে? আমার সাবিনটা এমন কাঁদছে কেন? নিজের সাবিন নামটা আমার খুব বেশি পছন্দ নয়। ছোটবেলা থেকে একটা টিপ্পনি শুনেই বড় হতে হয়েছে, এটা নাকি ছেলেদের নাম। আমার নামটা সাবিনা হওয়া উচিত ছিল। অথচ মীরা যখন আমায় আদর দিয়ে ডাকে, তখন এই নামটাই আমার প্রিয় হয়ে ওঠে। কি স্নেহ আমার নামটায়। আমাকে মাফ করে দে দোস্ত, তুই আমার জন্য এত কিছু করলি, অথচ তোকে ধন্যবাদটাও দিতে পারছি না। আমার সব কিছু কেমন যেন লাগছে মীরা। ফুপিয়ে ফুপিয়ে বলে উঠলাম আমি। মীরা তাতে আমায় দ্বিগুণ শক্তিতে চেপে ধরল, বলল, তুই তো অনেক শক্ত মেয়ে সাবিন, কান্নাকাটি করা তো আমার স্বভাব ছিল রে। তবে আজ কেন তুই ভেঙে পড়ছিস পাগলি? তোর এমন ভঙ্গুর সত্তা দেখলে তো আমার ভয় করে। মীরার কথা আমায় বাস্তবতায় ফিরিয়ে আনলো। অশ্রু বিসর্জন বন্ধ হলো সহসাই। মীরার বুক থেকে মুখ তুলতেই নিজের আঁচল দিয়ে আমার ফুলে ওঠা চোখ জোড়া মুছিয়ে দিল সে। নিজেকে রুখতে পারলাম না আর। কান্না জড়ানো ভারী গলায় প্রায় ফিসফিস করে জানালাম, ওকে দেখেছি আজ। আমার কথাটা শুনতেই জমে গেল মীরা। এক নাগারে শূন্য চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপরই মেয়েটির ভ্রু জুড়ে ক্রোধের কুঞ্চন সৃষ্টি হলো। কি, ওই বদমাইশটাকে জুতা খুলে পিটিয়েছিস কয়বার? থোতা মুখটা ভোতা করে দিয়ে আসিসনি? আমার ঠোঁটে এক মলিন হাসি ফুটল। মীরা নিজের আঁচল কোমরে বাঁধতে বাঁধতে খেকিয়ে উঠল। একবার বল, শুধুই বজ্জাত্তকে কি বলেছে? ওটাকে কোথায় পাওয়া যাবে? গতকালকেই একজোড়া হিল জুতো নিয়েছি, একেবারে ঠেঙিয়ে ওটাকে হাসপাতালে পাঠিয়ে ছাড়ব। আমার হাসিটা আরো বিস্তৃত হলো। আমি জানি মীরা সত্যিকার জীবনে সেটা কোনোদিনও করতে পারবে না। মানুষের সামনে ভীষণ ভদ্র দুর্বল গোছের। ওর সব অনুযোগ, অভিযোগ এবং দুঃসাহস আমায় ঘিরে। তবুও ওর কথাগুলো কেমন যেন আমার বুকে এসে লাগলো, ধারালো তীরের ফলার মতন। আমি জানি মীরা কিছুই জানে না, অথচ আমার ভীষণ খারাপ লাগলো। আমার দোষের ঘানি অন্য একটা লোক কেন টানবে? এই বোধটুকু আগে না থাকলেও এখন যথেষ্ট রয়েছে আমার। একটি নিঃশ্বাস ফেলে সরে দাঁড়ালাম তাই। টেবিল থেকে পায়েসের বাটিটা তুলে চামচ দিয়ে মীরাকে খাইয়ে দিলাম। মেয়েটি বাধ্য শিশুর মতন খেয়ে নিয়ে মহাবিস্ময় নিয়ে আমার দিকে চেয়ে রইল। আমি দুর্বল হেসে বললাম, মীরা, ওর কোনো দোষ ছিল না। ও নিতান্তই একজন ভালো মানুষ, একটু অতিরিক্ত ভালো। এই প্রথম আমার বান্ধবী মীরা আমার কথার ধাঁধা সমাধান করতে অপারগ রইল। আমিও এই ধাঁধার উন্মোচন ঘটাতে বিশেষ আগ্রহী নই। থাক না অতীত, শুধু অতীত হয়েই। গুলশানের অভিজাত রেস্তোরাঁগুলোতে একটা আলাদা ধরনের শান্তি বিরাজ করে। অন্যান্য এলাকার রেস্তোরাঁর মতন উচ্চ শব্দে হাসাহাসি কোলাহল চলে না। এখানে আগত মানুষগুলো অভিজাত গোছের, তারা কথায় নয় কাজে বিশ্বাসী অধিক। বিনোদনের থেকে ব্যবসায় সময় ব্যয় করা শ্রেয় তাদের জন্য। তবে শান্ত পরিবেশ কেন যেন খুব একটা পছন্দ নয় আরও। আর সবকিছুই কেমন যান্ত্রিক লাগে। মানুষগুলো রোবটের মতন, আগাগোড়া আভিজাত্যে মোড়ানো। প্রাকৃতিক ছোঁয়া নেই, আছে অর্থের গৌরব এবং বংশ পরম্পরায় অর্জিত সম্মান। এর চাইতে মিরপুরে রাস্তার ধারে টং দোকানগুলোর চিত্র বেশ উপভোগ্য লাগে। কি সুন্দর করে হাসে সবাই, রাজনৈতিক আলোচনা করে। তাই সতর্ক বার্তা টাঙানো থাকে টংগুলোতে। এখানে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। আরোয়া আশপাশ থেকে দৃষ্টি ফিরিয়ে সামনে বসে থাকা পুরুষ মানুষটিকে দেখল। এই অভিজাত শ্রেণীর সদস্যদের থেকে ভিন্ন কিছুই মনে হচ্ছে না তাকে। ধূসর রঙের ক্রপ স্যুট এবং ফর্মাল পরনে, কোটের জ্যাকেটটা খুলে চেয়ারে ঝুলিয়ে রেখেছে। চোখে হালকা ফ্রেমের চারকোনা আকৃতির চশমা। ত্বক উজ্জ্বল না হলেও হালকা বাদামি বর্ণটা বেশ চোখে পড়ার মতন। ভিড়ের মাঝে দেখলে সবার আগে চোখে পড়ার মতন স্বাস্থ্যকর গড়ন। তবে আরোয়ার রূপে বিশেষ আকর্ষিত নয়। এমন সুদর্শন চেহারা সে অহরহ দেখে অভ্যস্ত। পুরুষটির উপর থেকে দৃষ্টি সরিয়ে আরোয়া নিজের হাতের ফাইলের দিকে মনোযোগ দিল। নাম জায়দান আরেফিন, বয়স 32,
পেশা প্রফেসর অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি এক্সপার্ট। ম্যারিটাল স্ট্যাটাস ডিভোর্সড, নো কিডস। বায়োডাটার এই পর্যায়ে এসে থমকে গেল আরোয়ার। প্রসারিত দৃষ্টি মেলে দেখল সামনে বসে থাকা আগাগোড়া স্যুট টাইয়ে মোড়া পুরুষটাকে। পোশাক তার পানীয়ের মতোই রসকসহীন। ব্ল্যাক কফি, নো সুগার, ডিভোর্সড। আরোবা খানিক আগ্রহ বোধ করে এই প্রথম প্রশ্ন ছুড়ল। জায়দার নামক পুরুষটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে হাত থেকে কফির মগ নামিয়ে টেবিলে রাখল। চোখের চশমার লেন্সের আড়াল থেকে একজোড়া ঘোলাটে বাদামি দৃষ্টি চাইল রমণীর পানে। ওই দৃষ্টি জুড়ে নির্লিপ্ততা। যদি আপনার এতে সমস্যা থেকে থাকে তবে এই অ্যারেঞ্জমেন্ট আপনি এখনই ক্যান্সেল করতে পারেন। না না, আপনি ভুল বুঝছেন। আরোয়া ভদ্রতা স্বরূপ একগাল হেসে আবারও বলল, আমি শুধু জানতে চাইছিলাম আপনার প্রাক্তন স্ত্রীর সঙ্গে ডিভোর্সের কারণটা কি। জায়দান টান টান শির দ্বারায় খানিকটা ঝুঁকে এলো টেবিলে। ওই ধারালো বাদামির মাঝে হিমশীতল তীরের ফলা যেন যা বিদ্ধ হলো রমণীর মনো মাঝে। কোনো কারণ নেই, আমি গীবত অপছন্দ করি। মানে সকল প্রশ্নের উত্তর হয় না। আরোবা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। আজকের আগেও সে পারিবারিকভাবে ঠিক হওয়া এই সম্পর্কটাকে ভাঙার 101টা উপায় ভেবে বের করে রেখেছিল। অথচ আজ মানুষটার সামনে বসে তার মনে হলো অ্যারেঞ্জ ম্যারেজ বোধহয় সবসময় খারাপ হয় না। আজকের এটা প্রথম পর্ব। কালকে সন্ধ্যা 6টায় আমি এর দ্বিতীয় পর্ব দেব। আপনাদের গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।